what do you expect from your students that the minimum qualities a student should have? আমি ওদেরকে বললাম তোদের আজকে আমি পড়াবো না, কিন্তু তোরা আজকে ভাব, তোরা এই ক্যারেক্টারটাকে নিয়ে ভাব। আয়রন আইল্যান্ডস নিয়ে গল্প আর কি, মানে তার মায়ের সমস্ত সন্তান মারা গেছে এবং শেষ সন্তানও সমুদ্রে যাচ্ছে লাইভলিহুডটা আনতে এবং সেও মারা যাবে। মা সেটা জানে এবং মা আপ্রাণ চেষ্টা করছে ছেলেটাকে আটকাতে। তো আমি ওদেরকে বলি তোরা ওই কষ্টটা, ওই মায়ের কষ্টটা বোঝার চেষ্টা কর, যে মা জানে যে ওই একটি পুত্র সন্তান চলে যাওয়া মানে তার এক্সিস্টেন্স অ্যাজ আ মাদার শেষ হয়ে যাওয়া। বাট তোমার প্রশ্নে আমি একটা জায়গার আপত্তি আছে আমার। আপত্তিটা হচ্ছে পুরুষ সম্মান দিচ্ছে, কেন দেবে? সে কে? তার কি অধিকার? সবাই সবাইকে সম্মান দেবে। এই যে এই টার্মটা চেঞ্জ করতে হবে, মানুষ মানুষকে সম্মান দিচ্ছে। ওয়েলকাম আমাদের পডকাস্টে ফিল্টার্ড নয়েজে। কেমন আছো? ভালো চলছে, জীবন যুদ্ধে চালিয়ে যাচ্ছি, এটুকুই বলার। আর এখন কি করছো প্রফেশনালি? প্রফেশনালি এখন সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমানে শিক্ষকতা করছি, আর লেখালেখি এগুলো তো প্যাশন, এগুলো তো প্রফেশন নয়। প্যাশনেটলি পারফর্ম করছি, এখন কলকাতার বুকে ওপেন মাইকস করছি। ওকে, সো ফার্স্ট থেকেই আইডিয়া ছিল যে শিক্ষকতাই করবে? হ্যাঁ, শিক্ষক হব এটা একদম প্রথম থেকেই ডিসাইডেড ছিল। কলেজের স্তরে করব না স্কুলের স্তরে করব সেটা ডিসাইডেড ছিল না, কিন্তু শিক্ষক হব। এবং আমি খুব কম বয়সী, মানে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর থেকেই টিউশন পড়াই আর কি। তো শিক্ষক হব এবং পড়াতে যে খুব ভালো লাগে সেটা তখনই বুঝতে পারি, এবং শিক্ষক হব এটা একদমই মানে ডিসাইডেড ছিল। মানে ইজ দেয়ার এনি রিজন বিহাইন্ড দ্যাট? জানি না, আমার মনে হয় আমি কোনো জিনিস পড়ে বোঝাতে খুব ভালো পারি, সেটা একটা রিজন হতে পারে। আর আমার বাবা কিন্তু শিক্ষক ছিলেন। আমার বাবা প্রফেসর ছিলেন ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট কলেজ, অরুণাচল প্রদেশ, তেজু। উনি বিগত 10 বছর ওখানে শিক্ষকতা করেছেন। তারপর উনি বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে শিফট করেন। তো ওই বাবাকে দেখতাম যে রাত্রিবেলায় জেগে বাবা পড়ছে, কোয়েশ্চেন পেপার বানাচ্ছে, খাতা চেক করছে। হয়তো মনে হয় ছোটোবেলায় ওখান থেকেই ওই জিনিসগুলো এসছে। এবং আমার এক হিন্দি টিচার ছিল, উনি মানে আমার জীবনটাকে অনেকটা মোল্ড করেছেন। তো আমার মনে হতো এটা এমন একটা প্রফেশন যেখানে আমি কিন্তু একজনের জীবনটাকে মোল্ড করতে পারি, বা একজনের জীবনটাকে ইনফ্লুয়েন্স করতে পারি, বা আমি আমার স্টুডেন্টসদের হেল্প করতে পারি, বা ওদের সঠিক পথে আনতে পারি। উনি উনি উনিও আমার একটা বিশাল বড় ইন্সপিরেশন। এবং কলেজে উঠে আরেকজন আমার ম্যাম আছেন, যাকে আমি আমার গুরু মনে করি। ওনাকে দেখে ফাইনালি ডিসাইড করা যে না, আমি শিক্ষকই হব। কারণ যদি শিক্ষক এত ভালো হয়, এত এত কাছে টেনে নিতে পারে, এটা যদি এরকম প্রফেশন হয়, তাহলে আমি শিক্ষকই হব। ওকে, সো মানে এই পজিশনটায় এখন থেকে তুমি তোমার ছাত্র সেলফটাকে, যেই সময় তুমি ছাত্র ছিলে, কি অ্যাডভাইস দেবে? এত নম্বরের পিছনে দৌড়িও না। ওকে, অ্যান্ড হোয়াই ইজ দ্যাট? বিকজ দোজ হু নো মি, দে অলরেডি নো দ্যাট আমি আমার কলেজের ফার্স্ট, ইউনিভার্সিটি র্যাঙ্কার, টপ 5, মানে MA BA দুটোতেই। কোন ইউনিভার্সিটি? বর্ধমান ইউনিভার্সিটি। আর কোন সাবজেক্টে? ইংলিশে। আমি ইংলিশেরই প্রফেসর, ইংলিশেরই। এবং আমি যে ম্যামটার কথা কলেজে বলছিলাম, টেকনিক্যালি উনি কিন্তু ইংলিশের নন, উনি কিন্তু সোশিওলজির। ওকে, তাও ওনার প্রতি আমার একটা মানে টান, ওনাকে দেখে মানে উনি, আই এম জাস্ট ইন অফার, সেটা বারবার বলার কোনো জায়গা নেই, সেটা ম্যামও জানে, যখন এই পডকাস্টটা দেখবে ম্যাম শুনবেন। যেটা আমি বলবো আমার স্টুডেন্ট সেলফকে, সেটা হচ্ছে যে এত মার্কসের পিছনে ছুটো না। মানে পড়ছো, শিখছো, খুব ভালো, মার্কসের পিছনে এতটা ছুটো না। মানে আমি এর শেষে গিয়ে রিয়েলাইজ করলাম যে একটা মোটামুটি নম্বর থাকলেই হয়। মানে আমি বলছি না যে মার্কসটা ডিসাইডিং ফ্যাক্টর নয়, মার্কসটা প্রচণ্ডই একটা ডিসাইডিং ফ্যাক্টর। মানে ফার্স্ট হতে কার না ভাল লাগে, কিন্তু এতটা মার্কসের পিছনে ছোটো না। ডোন্ট বি সো হার্স অন ইয়ার সেলফ জাস্ট টু বি দ্য টপার। মানে এতটা নিজেকে প্রেশারাইজ করো না। আজকে যেই সিচুয়েশানে আমরা অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছি, ইটস ভেরি টাফ ফর দ্য স্টুডেন্টস হু পারসিউ নর্মাল গ্র্যাজুয়েশন ডিগ্রি, BA BSc BCom বা আরেকটু যে ফিল্ডগুলো রয়েছে পড়াশোনা, যেগুলো একদম জেনারেলাইজড পড়াশোনা, সেগুলোতে জব অপরচুনিটি অনেক কম। যারা ইঞ্জিনিয়ারিং করছে,
বিসিএ করছে, তারপর তোমার হয়তো নার্সিংয়ে ঢুকছে, কেউ কেউ হোটেল ম্যানেজমেন্টে ঢুকছে, সেইগুলোতে অ্যাটলিস্ট চাকরি আছে। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 70%, 80% অ্যাটলিস্ট গেটস প্লেসমেন্ট। অ্যাটলিস্ট 15,000 টাকা জব করলেও, 20,000 টাকা জব করলেও কিছু একটা করছে, যেটা কিন্তু নর্মাল যারা গ্র্যাজুয়েশন করছে 3 বছরের, তাদের জন্য এটা খুব টাফ হয়ে যায়। তাদেরকে তুমি কি অ্যাডভাইস দেবে যে এই গ্র্যাজুয়েশনটা করা উচিত না? আমি না, আমার বরাবর স্টুডেন্টদের যখন ফেয়ারওয়েল হয় ফাইনাল সেমিস্টারে, তাদেরকে আমি বরাবর একটা কথা বলি, যেটা করবে সেটা ভেবে নাও যে সেটাই করতে চাও কি না। মানে যাই করবে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হতে চাও, নিজের 100% ডেডিকেশন দিতে পারবে সেখানে, তাহলে হও। এটা আমি সবসময় বিশ্বাস করি। এবার অ্যাকাডেমিক্সের অবস্থা বলতে গেলে, হ্যাঁ, আগের থেকে অনেকটা জব অপরচুনিটি নিয়ে প্রবলেম হচ্ছে এখন। সেখানে আমিও নিজে যেটা করছি, যে আমি পেশেন্স ধরে বসে আছি যে আমারও একদিন পিএইচডি হবে, আমারও একদিন সর্বজিতের আগে ডক্টর সর্বজিৎ চৌধুরী বসবে। ইটস আ সিচুয়েশন, মানে আমি এখানে বলতে পারবো না যে এক্স্যাক্টলি কী করা উচিত, বাট তুমি যদি অ্যাকাডেমিক্সে থাকতে চাও, তোমাকে এটা মেনে নিতে হবে যে তুমি 25-26 বছর বয়সে তোমার বন্ধুরা গাড়ি কিনবে, বাড়ি কিনবে, তুমি কিন্তু তখনও পড়ে যাচ্ছ। এইটা জেনারেল অ্যাকাডেমিক্সে, মানে ইংলিশ অনার্স বা জেনারেল অ্যাকাডেমিক্সে থাকলে এই জিনিসটা তোমাকে অ্যাকসেপ্ট করেই আসতে হবে। কারণ এটা আগে, মানে এটা কিন্তু নতুন কোনো নিয়ম নয়। মানে আমি আমার বাবাকেও দেখেছি, বাবা 30 বছর বয়সে গিয়ে কিন্তু প্রফেসর হয়েছেন। তো এইটা কিন্তু নতুন কোনো ব্যাপার নয়। অ্যাকাডেমিক্সে সময় লাগে দাঁড়াতে, কিন্তু দাঁড়িয়ে গেলে তারপর জীবনের মতো চলবে। কারণ আমার মনে হয় যারা অ্যাকাডেমিক্স ভালোবেসে অ্যাকাডেমিক্সে থাকে না, তারা পড়তে ভালোবাসে। আর পড়তে ভালোবাসতে হলে পেশেন্সটা খুব দরকার। মানে অ্যাকাডেমিক্সে জেনারেল লাইনে কোনো প্রফেশনাল কোর্স, যেমন বিবিএ বিসিএ না করলে, জেনারেলাইজড কোনো কোর্স করলে, বা আমরা এগুলো জেনারেল ডিগ্রি কোর্স বলি আর কি, সেগুলো করলে পেশেন্সটা দরকার। কারণ অবশ্য এখন কিন্তু অনেক প্রাইভেট কলেজেস খুলে গেছে, সেখানে শিক্ষকতা করার একটা জায়গা থাকছে। শিক্ষকতা ছাড়া তাদের, ধরো কেউ একজন ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি নিয়ে পড়েছে, তাদের কি একমাত্র একটাই অপশান যে তাকে শিক্ষকতাই করতে হবে? সে হয়তো হতে চায় না শিক্ষক, মেবি হি অর শি জাস্ট লাইকস দ্য সাবজেক্ট, তাই জন্য তারা সেই সাবজেক্টটা নিয়েছিল। কেউ লিটারেচার পড়তে ভালোবাসে বলে হয়তো ইংলিশ নিয়েছে, কথার কথা। তার একটাই অপশান থেকে যাচ্ছে, হয়তো সে প্রাইভেট টিউশন করবে, নয় প্রাইমারি, নয় স্কুল, নয় কলেজ। না, এখন তো অপশনটা একটু খুলেছে। তুমি চাইলে মাস কম নিয়ে পড়তে পারো। মাস কম ইজ আ ব্লুমিং ফিল্ড রাইট নাও। তুমি ওখানে অনেক কিছু করতে পারো। তুমি ওখানে ফিল্ম মেকিং শিখতে পারো, প্রপার ফিল্ম মেকিং শিখতে পারো। এগুলো উৎস কিন্তু লিটারেচার থেকেই। ঋতুপর্ণ ঘোষ আজ একটা দহন বানাতে পেরেছেন, একটা উৎসব বানাতে পেরেছেন, কারণ উনি লিটারেচারটা কিন্তু পড়েছেন। এই ফিল্ম মেকিং বলো, বা জার্নালিজম বলো, বা জার্নালিস্ট হওয়া বলো, এগুলো লিটারেচারেরই এখন অনেক রকম অফস্প্রিং বলতে পারো। বা যেমন ধরো কম্পারেটিভ লিটারেচার নিয়ে পড়াশোনা করছে এখন মানুষজন যাদবপুরে বা অন্য আরও অনেক ইউনিভার্সিটিতে। অপশনস খুলেছে, এবার তোমাকে বেছে নিতে হবে তুমি কোনটা করতে চাও। আমি বারবার মনে করি আমি জীবনে কোন জায়গায় দাঁড়াবো সেটা আমার চয়েস। এবার আমি যদি সেটা চুজ করে জীবনে সেই জায়গায় গিয়ে দাঁড়াই না, আমার রিগ্রেটের জায়গাটা থাকে না যে আমি করলাম না, বা আমার বিতৃষ্ণার জায়গাটা থাকে না যে আমার বাবা মা আমার উপরে চাপিয়ে দিল, বা আমার অমুক জ্যাঠা বা অমুক কাকা এসে আমাকে বলেছে বলে আমি এই জায়গাটা করছি। এই প্রেশারটা থাকে না। তো ওই জায়গাটা একটু, ওটা নিজের উপরে ডিপেন্ড করে। মানে আমি সবসময় বলি, মানে যখনই আমার কাছ থেকে একটা করে ব্যাচ বেরোয়, মানে আমি জয়েন করার পর এখন 2টো ব্যাচ বেরিয়েছে, আমি 2টো ব্যাচকেই লাস্ট দিন ফেয়ারওয়েলে তাদের এই একটা কথাই বলি যে যা করবে, তুমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হতে চাও, গিভ ইউর 100%। তুমি নিজের কিছু করতে চাও, নিজের ব্যবসা করতে চাও, গিভ ইউর 100%। বেছে নাও তুমি কোনটা করতে চাও, সেটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন আমি বেছে নিয়েছি, আমি জানি আমার এখনও লাইফে টাইম লাগবে পিএইচডি করতে, আমি সেটা ভেবে নিয়েই আমি এখানে এসেছি। তো এইটা একটু থাকতে হবে, পেশেন্সটা। অ্যাকাডেমিক্সে থাকতে গেলে পেশেন্স দরকার। এরকম মানে অন্য ইয়ের মতো এরকম করে চুটকিতে
তুমি চাকরি পেয়ে যাবে না, বা কর্পোরেট ল্যাডারে তুমি ধর করে যেমন ওঠো, অ্যাকাডেমিক্স ওরকম উঠতে পারবে না। অ্যান্ড হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম ইয়োর স্টুডেন্টস? মানে মিনিমাম এক্সপেকটেশন একটা টিচারের কি থাকে যে দ্যাট শুড বি, দ্যাট দ্য মিনিমাম কোয়ালিটিস আ স্টুডেন্ট শুড হ্যাভ? মানে তুমি ক্লাসে এন্টার করছো, আজকে একটা টপিক পড়াবে বলে, তোমার সামনে 60 জন ছাত্র বসে আছে, ওকে, তুমি তোমার ফুল ইন্টেনশন নিয়ে এসছো পড়াতে, বাট কেউ এটা করছে, কেউ ওটা করছে, কারোর পড়াশোনাটায় সত্যি ইন্টারেস্ট আছে, কেউ কারোর ইন্টারেস্ট নেই। হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম দ্যাম? এটা তো হবেই, যেমন লাস্ট পিরিয়ডে গেলি স্টুডেন্টদের কাছ থেকে আওয়াজ আসে যে না স্যার লাস্ট পিরিয়ড, আজকে দিনটা ছেড়ে দিন। তখন আমি যেটা করি, আমি গল্পের মাধ্যমে পড়ানোর চেষ্টা করি। মানে আমি ফার্স্ট সেমেদের একটা টেক্সট পড়াই, রাইডার্স টু দ্য সি বলে, যে টেক্সটটি আমার প্রচণ্ড কাছের এবং প্রচণ্ড কাছের একটা টেক্সট। তো এরকম হয়েছে একদিন, মানে এটা তুমি বললে বলে আমার এই ঘটনাটা খুব মনে পড়লো হট করে। স্যার আজকে পড়বো না, কাল থেকে ছুটি, আজকে দিনটা ছেড়ে দিন। আমি ওদেরকে বললাম তোদের আজকে আমি পড়াবো না, কিন্তু তোরা আজকে ভাব, তোরা এই ক্যারেক্টারটাকে নিয়ে ভাব, নিজেকে এই ক্যারেক্টারের জায়গায় নিয়ে দাঁড় করা, তাহলে এই যে ওই ক্যারেক্টারের দুঃখটা তোরা কতটা অনুভব করতে পারছিস। আজকে মানে ওই গল্পটিতে আছে যে তার মানে তারা ওই আয়রন আইল্যান্ডস নিয়ে গল্প আর কি, মানে তার মায়ের সমস্ত সন্তান মারা গেছে এবং শেষ সন্তানও সমুদ্রে যাচ্ছে লাইভলিহুডটা আনতে, এবং সেও মারা যাবে, মা সেটা জানে এবং মা আপ্রাণ চেষ্টা করছে ছেলেটাকে আটকাতে। তো আমি ওদেরকে বলি তোরা ওই কষ্টটা, ওই মায়ের কষ্টটা বোঝার চেষ্টা কর, যে মা জানে যে ওই একটি পুত্র সন্তান চলে যাওয়া মানে তার এক্সিস্টেন্স অ্যাজ আ মাদার শেষ হয়ে যাওয়া, এই কষ্টটা অনুভব কর। অটোমেটিক্যালি ওরা কিছুক্ষণ পর দেখলাম ভাবলো, নিজে নিজে উত্তর দিতে শুরু করলো, স্যার এটা তো এরম হবে, এটা এরম হবে, সত্যি তো এটা খুব, তাহলে এই আগের লাইনে ওখানে লেখক এটা লিখেছে, তার মানে স্যার এটা কি, এটা সিম্বলাইজ করছে। অটোমেটিক্যালি না ওরা ওই ওই চিন্তা ভাবনার মধ্যে ঢুকে গিয়ে পড়াটা হয়ে গেল। এঙ্গেজমেন্ট ইজ দ্য কি বেসিক্যালি। মানে কারণ আমার মনে হয় এটা আমি করতে পারি কেন, কারণ হচ্ছে যারা আমার স্টুডেন্ট না, তাদের সাথে আমার এজ ডিফারেন্সটা অনেকটা নয়, খুব ওদের কাছাকাছি আমি বয়সের আর কি, ওদের থেকে 7-8 বছরের বড়, মানে একবারে 10 আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি। মানে এটা একজন ওই আমার ম্যামের কাছেই শেখা আর কি, যে পড়তে চাইছি না কিন্তু গল্পের ছলে আর কি পড়িয়ে নেওয়া, এটা কিন্তু বেশ আমি দেখেছি মানে ওদের সাথে। ইভেন 4th সেম 6th সেমেও তাই, মানে আমাদের তো 3টে সেমিস্টার এখন রানিং, ওদেরকেও আমি দেখেছি মানে ওই গল্পের ছলে পড়িয়ে নিতে হবে আর কি। মানে ওদের তো 6th সেমকে তো অনেক ভারী ভারী জিনিস পড়াই আর কি, ওদেরকে ওই থিওরি পড়াতে গেলেও বা থিওরি রেফার করতে গেলেও ওদেরকে মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে পড়ানো, এটা জানো তো স্টুডেন্টদের সবসময় হুক করে রাখে। গট ইট। আর তোমার নিজের লিটারেচারের প্রতি ইন্টারেস্ট জন্মালো কী করে? মানে অ্যাজ ইন লিটারেচার পড়া লেখা বোথ? লেখার স্টোরিটা আলাদা, পড়ার স্টোরিটা আলাদা। এবার পড়ার স্টোরিটা হচ্ছে যে আমি প্রথম বই পড়েছিলাম জ্ঞানে, তো যেটা মনে পড়ছে হাফ গার্লফ্রেন্ড চেতন ভগতের, অ্যান্ড পড়ার পরেই আমার আর গল্পের বই পড়তে ইচ্ছা করেনি। আমি চেতন ভগতকে মানে চেতন ভগতে আরও ভালো বই পড়েছি, 2 স্টেটস পড়েছি, বাট আমি সামহাও হাফ গার্লফ্রেন্ডটা আমার মনে হয়েছে যে আমি এই বইটা আমার জন্য নয়। তারপর আমি প্রথম বই পড়ি রবীন্দ্রনাথের, আমি বাংলা এখন পড়তে পারি, তখন পড়তে পারতাম না। প্রথম ইংলিশ ট্রান্সলেশন পড়ি চোখের বালি, ওই ইংলিশ ট্রান্সলেশন চোখের বালিটা আমার আবার ওই রিডিং ইন্টারেস্টটা ফিরিয়ে আনে। তো তারপর একে একে এখন সব পড়ি, এখন তসলিমা নাসরিনও পড়ছি, এখন রবীন্দ্রনাথ ঠাকুরও পড়ছি, এই এখনই পড়ছি আমি কাদম্বরী দেবী সুইসাইড নোট, ওটা এখন আমার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ওটা এখন আমার রিসেন্ট, এখন আমি পড়ছি ওটা। আমি আবার অবশ্য যত ফিল্মস দেখি না, আমার তত সেই ফিল্মের বইগুলো পড়তে ইচ্ছা করে। যেমন রাজি সিনেমাটা বেরিয়েছিল, রাজি সিনেমাটা দেখার পরেই আমাকে সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যে বইটা পড়ে ফেলতে হবে। এই যে এখন হীরামান্ডি বেরিয়েছে, ওইটা শুনেছি ওটা একে গান্ধীর একটা বই থেকে ইন্সপায়ার্ড, যদি আমি বইটা আমি এখন কিনেছি, পড়ে উঠতে পারিনি, পড়লে বুঝতে পারবো। তো এই আর কি, মানে ওটাই ইননেট, সবসময় পড়তে ইচ্ছা করা, মানে আমার মনে হয় আমার ওই লেখার ইচ্ছাটাও হয়তো ওই পড়া থেকেই আর কি। মানে আমার মনে হয় যখন আমি পড়ছি তখন লেখকের হাতে কি অসম্ভব শক্তি, সে আমার সামনে ক্যারেক্টারগুলোকে নাচাতে পারছে, সে আমার সামনে ক্যারেক্টারগুলোকে মারতে পারছে, এবং আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করছি। মানে এই শক্তিটা হয়তো কোথাও না কোথাও আমাকে টেনে ধরেছে আর কি বই পড়ার প্রতি। সো হীরামান্ডি সিনেমাটা দেখলে নাকি? হ্যাঁ দেখলাম, খুব রিসেন্টলি নয়, বাট হ্যাঁ মানে আমি মেয়ের 1-2 তারিখের মধ্যেই শেষ করে ফেলেছি আর কি। কেমন লেগেছে?
দারুণ কথা হবে না, বিকজ অ্যাজ আই অলওয়েজ সে আই এম ডাই হার্ড ভানসালি ফ্যান। তো বেরিয়েছে মানে আমার মনে আছে আমি বাজিরাও মাস্তানি নিজের প্রি বোর্ডসের পরীক্ষা কোনো রকমে দিয়ে ছুটে গিয়ে বাজিরাও মাস্তানি দেখেছি। সো ইয়া, আই ওয়াজ টেকেন বাই দি বাট হ্যাঁ, কিছু লুপ হোলস আমার ছিল মনে হয়েছে, বাট ইয়া, দ্যাটস ডিরেক্টরস চয়েস, ওখানে যাচ্ছি না। সো বইটা মূলত বেসড অন দ্য তাওয়ায়েফস, ওকে। সো ক্যান ইউ এক্সপ্লেন দ্যাট, যে সেই সময় কি ছিল বা এখন কি? হ্যাঁ, তাওয়ায়েফস বা কোটেশনস, যেটা আমাদের ইংলিশে যদি বলি কোটেশনস বা তাওয়ায়েফসদের নিয়ে। আমার না ভানসালির তাওয়ায়েফ পোর্ট্রেলটা খুব মজার লেগেছে। কেন আমি তোমাকে বলি, একটা ডায়লগ আছে হীরামান্ডিতে, এখন তো রিলেই বোধহয় পুরো হীরামান্ডি দেখা যায়, ওখানে একটা ডায়লগ আছে দেখবে, তাওয়ায়েফ লাহোর কি রানিয়া হ্যাঁ অ্যান্ড দে কিপ দ্য নবাব আন্ডার দেয়ার থামস। এটা নোশন কীরকম পাওয়ার গেম দেখো। ওয়ান অফ দি পাওয়ারফুল নবাবস জুলফিকার আর মালিকা জান দ্য চিফ কোর্টিজান, তাদের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের জোরে মালিকা জান শাহি মহলের হুজুর হয়ে বসে আছে। কিন্তু সে সব হতে পারে, সে মানে একদম বহু সুন্দর ফানকারা হতে পারে, সে খুব সুন্দর নাচতে পারে, সে খুব সুন্দর গাইতে পারে, সে বিভোজানের মতো ফ্রিডম ফাইটার হতে পারে, সে সব হতে পারে। কিন্তু বেশ তাকে কিন্তু কোনোদিন ঘরে নিয়ে যাওয়া যায় না, এবং সে কিন্তু সেই আদার ওম্যান হয়েই থেকে যাচ্ছে, তার সোসাইটিতে কোনো জায়গা নেই। এবং মালিকা জান দেখবে বারবার সিরিজে বলছে যে তাওয়াইফকে মোহব্বত কা আঞ্জাম মুঝে পাতা হ্যায়, মানে এই যে তার মেয়ে আলমজেব ভালোবাসবার সাহসটা করলো এবং হীরামান্ডি ছেড়ে পালিয়ে গেল, সে কিন্তু আদতে পালাতে পারলো না, তাকে কিন্তু দিনের শেষে মুজরাটা করতেই হলো। তার মানে কি, সোশ্যাল স্ট্রাকচারটা বেঁধে দেওয়া হলো যে তুমি তাওয়ায়েফ, তুমি খুব সুন্দর গান গাও, তোমার অপরূপ রূপ, তোমার নাচের ভঙ্গি দারুণ, তোমার গাছগামানি ওয়াকে একদম মানে তোমার ইন্টারনেট এক্সপ্লোড হয়ে যাবে, কিন্তু তুমি প্রেম করতে পারো না, তোমার প্রেমটা ওইটুকু জায়গার মধ্যেই থাকবে, তুমি ওই হীরামান্ডির রেখা বেরিয়েই যেই প্রেম করতে যাবে তার ইয়েটা শেষ হবে না। এবং দেখো বলছে ফিল্মে যে তাওয়ায়েফদের প্রচুর পাওয়ারটা কোথায়, সেই তো নবাবদের হাতেই, সেই তো প্যাট্রিয়ার্কের হাতেই। মানে লাস্টে কিন্তু মালিকা জানকে যেতে হচ্ছে জুলফিকার সাহাবের কাছে চাইতে হেল্প, জুলফিকার সাহাব দরজা বন্ধ করে দিচ্ছে যে না, আমি সাহায্য করব না, কারণ তাহলে ব্রিটিশ আমাদের প্রতি রেগে যাবে। আসল শত্রুটা কে, প্যাট্রিয়ার্কি, নবাব না ব্রিটিশ? মানে এই যে তাওয়ায়েফদের একটা ইউনিক স্পেস দেওয়া, এটা আমার খুব ভালো লেগেছে। ওকে, মানে যে মানে একটা বিশাল ইউনিক স্পেস, কিন্তু মানে ভানসালির তো যতবার দেখবে ততবার তুমি নতুন জিনিস তার প্রত্যেকটা সিন থেকে শিখবে। আমি এখনও দেখছি কিন্তু, মানে কারণ আমি ওকে নিয়ে কালচার করতে খুব ভালোবাসি, ওনাকে মানে আমি দুটো মানুষকে নিয়ে কালচার করতে খুব ভালোবাসি, এক ঋতুপর্ণ ঘোষ আর এক হচ্ছে আমাদের ভানসালি। তো আমি যতবার দেখছি না ততবার নতুন কিছু শিখছি। এই যে তাওয়ায়েফদের এই ইউনিক স্পেসটা দেওয়া, যে সব হতে পারে, কিন্তু তাকে ওই হীরামান্ডির গণ্ডির বাইরে গেলেই তাকে সমাজ ছিঁড়ে খাওয়ার চেষ্টা, এটা আমার বেশ মজার লেগেছে আর কি। মানে যে তাকে সেই ফিরে এসে মানে ওই তাওয়ায়েফের মেয়েকে তাওয়ায়েফই হতে হবে, সে ভালোবেসে সংসার করতে পারবে না। এই জিনিসটা আমার মনে হয়েছে যে বেশ একটা সুন্দর জিনিস লেখা যায় এটা নিয়ে, মানে যে ইউনিক স্পেসটা যে শুধুমাত্র এখানেই আটকে থাকতে হবে। ওটা 1920-র গল্প বা ওরকম টাইম, ওই টাইম ফ্রেম, মানে ওই কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলছে ওরকম ওই সময়। সো আফটার সাপোজ 100 years, has the situation changed? Like now we see ফেসবুকে, ইনস্টাগ্রামে, ঠিক আছে, যে না, পুরুষেরা কিন্তু মানে স্ত্রীকে যোগ্য সম্মানটা দিচ্ছে যেটা হয়তো আগে দিত না। মানে দে বো ডাউন টু দেয়ার ওয়াইফস, ওকে, মাদার, সিস্টার অ্যান্ড অল। আমি বলছি না সব জায়গায় একদম ফুললি চেঞ্জ এসে গেছে, আরও অনেক চেঞ্জ আসা বাকি। ভারতের বিভিন্ন স্টেটে এখনও অনেক মানে কি বলবো, ওই স্পেসিফিক টার্মটা আমার মনে পড়ছে না, ওই যে প্রাইড কিলিং যে জিনিসটা হয়, অনার কিলিং, রাইট। সো এখনও রয়েছে, প্রচুর জায়গায় রয়েছে। বাট ডু ইউ থিঙ্ক যে আফটার 100 years we have at least evolved and come to a better situation? We have come to a better situation, বাট তোমার প্রশ্নে আমি একটা জায়গায় আপত্তি আছে। আপত্তিটা হচ্ছে পুরুষ সম্মান দিচ্ছে, কেন দেবে, সে কে?
তার কি অধিকার? সবাই সবাইকে সম্মান দেবে। এই যে এই টার্মটা চেঞ্জ করতে হবে। মানুষ মানুষকে সম্মান দিচ্ছে, বুঝতে পারছো প্রবলেমটা কোথায়? আমি পুরুষ, আমার হাতে অধিকারটা দিয়ে দেওয়া মানেই ভুল। ওই যে কাকিমারা মাঝে মাঝে বলে না যে আমার ছেলে চাকরি করতে দিচ্ছে আমার বৌমাকে, তোমার ছেলে কি কোন হরিদাস পাল যে চাকরি করতে দেবে? এই অধিকার বোধটা আমার খুব আপত্তি আছে। সম্মান তো মিউচুয়াল হবে, তাই না? সে পুরুষ হোক, স্ত্রী হোক, সে তৃতীয় লিঙ্গ হোক, সে যাই হোক, সম্মানটা তো মানুষ মানুষকে দেবে, সেটা তো জেন্ডার স্পেসিফিক নয় না। এটা যেমন আমার মনে হয় এখনও অনেকটা যাওয়া বাকি গো, এখনও অনেকটা যাওয়া বাকি। এখনও তো মনে করো আমি রাত্রি 12টায় ফিরলে আমার পাড়াতে কেউ প্রশ্ন করে না, হ্যাঁ ছেলে মানুষ পুরুষ মানুষ 12টায় ফিরবে। আমার বোন যদি থাকতো, সেই যদি আমারই মতো কলকাতায় এসে কাজ করতো, তার প্রোগ্রাম করে ফিরতে রাত্রি 12টা হচ্ছে, তাকে কিন্তু প্রশ্নটা করা হতো। আমরা এখন এটা শুনে লোকজন বলবে এটা মাইন্ডে আছে, মাইন্ডে নেই, এটা সোসাইটিতে এখনও আছে, আমার নিজের দেখা এখনও আছে। তাদের কনসার্নটা তার সেফটি নয়, তাদের না, কনসার্নটা তার চরিত্র নিয়ে। এইটা তো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে, অনেক অনেক বেটার জায়গায় এসেছি, কিন্তু এখনও মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে অনেকটা সময়। ওকে, একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করছি, ডোন্ট মাইন্ড। আমরা যেমন প্যাট্রিয়ার্কি নিয়ে কথা বলছি, মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি মহিলাদের যেই গণ্ডিগুলো পুরুষরা যতটা কেটেছেন ঠিক ততটা মহিলারাও কেটেছেন। আমি আজকে ধরো আমার এই ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে, ঠিক আছে, আমি আমার ওয়াইফকে যতটা না আটকাচ্ছি, আমার ওয়াইফের মা হয়তো তাকে আরও বেশি আটকাচ্ছে। হয়তো আমার মা ওর শাশুড়ি হয়ে তাকে আরও বেশি আটকাচ্ছে। আই হ্যাভ সিন দ্যাট, আই এম নট সেইং যে প্রত্যেকটা বাড়িতে এরকম হচ্ছে বা আমার বাড়িতেও এরকম হয় না, আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল। বাট হ্যাঁ, সো ইজ দ্য প্যাট্রিয়ার্কি অনলি দ্য রিজন, অর যেটা বলে না লড়কিও কি সবসে মতলব বড়ি দুশ্মন লড়কিয়াঁ খুদ হ্যায়। প্যাট্রিয়ার্কি মানে পুরুষ নয় তো, প্যাট্রিয়ার্কি একটা ফিলোসফি, প্যাট্রিয়ার্কি একটা আইডিওলজি যেটা ওভার পাওয়ার করছে। আজ তুমি কথাটা বললে যে তোমার মনে হচ্ছে যে কোনো বাড়ির শাশুড়ি তার বৌমাকে আটকাচ্ছে, সে কিন্তু প্যাট্রিয়ার্কালাইজড ওম্যান, সে প্যাট্রিয়ার্কালাইজড ওম্যান। তাকে তার শাশুড়ি শিখিয়ে দিয়েছে যে তুমি এই সময় তুমি তুমি ভাসুরের সামনে ঘোমটা ছাড়া যেতে পারবে না। এবার খুব কম মানুষ হয় তাকে যেটা শেখানো হয়েছে সে সেটার থেকে সরে আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ তাকে যেটা শেখানো হয় সে সেটাতেই চলবে। এবং আগের জেনারেশনের মধ্যে না এটা অনেকটা বেশি। হয়তো আমার মা যখন, হয়তো আমার বিয়ে হবে, আমার মা যখন শাশুড়ি হবে, আমার মা একটু অন্যরকম, কিন্তু আমি এটা আমার ঠাকুমার কাছ থেকে এক্সপেক্ট করতে পারতাম না, কারণ সেটা হয় না, সেই জেনারেশন সেটা দেখেনি। এখন জিনিসগুলো পাল্টাবে। প্যাট্রিয়ার্কির অ্যাকচুয়ালি জানো তো এই বিবাদটা খুব মুশকিলের। বিবাদটা না প্যাট্রিয়ার্কি ভার্সেস সোসাইটি না হয়ে মেন ভার্সেস ওমেন হয়ে যায়। প্রবলেমটা এক্স্যাক্টলি এখানে। যবে থেকে মেন ভার্সেস ওমেন হয় না, প্রবলেমটা ওখানে হয়। ইটস প্যাট্রিয়ার্কি ভার্সেস সোসাইটি, তখন ইগোটা কানেক্ট হয়ে যায়। এক্স্যাক্টলি, মানে প্যাট্রিয়ার্কি অন্য জিনিস, মানে প্যাট্রিয়ার্কি কী বলবো, মানে এটা একটা সোসাইটির মধ্যে ঠিক এভাবে স্প্রেড হয়ে গেছে। এটার রুট কাটতে শুরু করলে এক বছরে কাটা যাবে না, তাই না? বিকজ এটার ওই জমে গেছে আর কি, প্যাট্রিয়ার্কি জিনিসটা একদম আটকে জমে বসে আছে। এটার জন্য মানে অনেক রকমভাবে শিখতে হবে, অনেক কিছু আনলার্ন করতে হবে। রাইট, ইটস ভেরি টাফ টু আনলার্ন সামথিং। এক্স্যাক্টলি, বাট না এটা কিন্তু লার্নিং ইজ ইজি, জানো তো, এটা আমি বলি, আমি বলবো হ্যাঁ আমি এটা বলি আনলার্নটা কীরকমভাবে কাজ করে। আমি যেই সোসাইটিতে বড় হয়েছি না, ওটা খুবই একটা কনজারভেটিভ সোসাইটি। আমার আশেপাশে খুবই কনজারভেটিজম আমি ছোটো থেকে দেখেছি। বা তো তখন আমার মনে হয়েছে যে
এটা সঠিক নয়। আমার না ছোটো থেকে এটা খুব বাজে অভ্যেস ছিল, এবং সেটা এখনও আছে। তুমি আমাকে এটা বলে দিলে আমি মেনে নেব না, আমাকে বোঝাও কেন, তবে আমি মানব। মেয়েদের সন্ধেবেলায় চুল খুলে বেরোতে নেই কেন, গিভ মি আ রিজন, আমি তবে মানব। মেয়েদের আজকে পিরিয়ডস হলে তারা মন্দিরে যাবে না কেন, আমাকে দাও, আমাকে তার কারণ দাও। আমি ছেলে, আমাকে রোজি রুটি রোজগার করে আনতে হবে কেন, উত্তর দাও। আমি যদি হাউস হাজব্যান্ড হয়ে কমফোর্টেবল থাকি, আমি কেন থাকবো না, উত্তর দাও। আমি যদি রোলটা রিভার্স করে দিই, আমার বউ যাচ্ছে, আমার বউ, দেখো প্যাট্রিয়ার্কি কিন্তু এটাতেও কোয়েশ্চেন তোলে। আর যদি আমি স্বেচ্ছায় হাউস হাজব্যান্ড হয়ে বাড়িতে বসে থাকি, আমার বউ যদি রোজগার করে নিয়ে আসে এবং সেই পয়সায় যদি আমি খাই, অনেক কিছু, মানে আমার জীবন শেষ। কারেক্ট, বুঝতে পারছো? মানে ব্যাপারটা ইটস সোসাইটি ভার্সেস প্যাট্রিয়ার্কি, ইটস নট মেন ভার্সেস উমেন নয় কিন্তু। এটা খুব বড় একটা কথা বললি, ট্রুলি। হ্যাঁ, মানে আই গেট আ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, ডিফারেন্ট পার্সপেক্টিভ ফ্রম ইউ। হ্যাঁ, ট্রুলি আই উইল রিমেম্বার দিস মাই হোল লাইফ টাইম। It's not men versus women. It never was man versus woman. হ্যাঁ, প্যাট্রিয়ার্কি, এবার হ্যাঁ মানে এটা ঠিক যে প্যাট্রিয়ার্কির উৎসটা পুরুষতান্ত্রিক, কিন্তু সেটা না এখন শুধু পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন ওমেনরাও প্যাট্রিয়ার্কালাইজড হয়ে যাচ্ছে। যার জন্যই তুমি যে কথাটা বললে হিন্দিতে, যে মহিলাদের শত্রু হয়ে উঠছে কেন, ওই জন্য। কিন্তু সব জায়গায় কিন্তু শত্রু নয়। আমি অসম্ভব পিওর ফিমেল ফ্রেন্ডশিপ দেখেছি, জানো তো, এটাও আমি দেখেছি, কিন্তু এটাও যে একদম দেখিনি তা নয়। কিন্তু ওই আর কি, মানে ওই যে জন্মের সাথে বলে দেওয়া হয় যে ওই মেন ভার্সেস ওমেন ভিড়িয়ে দেওয়াটাতে আমার অসুবিধা আছে। একসাথে থাকতে কি দোষ? ঘরটা তুমি মুছলে, ঝাড়টা আমি দিলাম, বাসনটা তুমি মাজলে, রান্নাটা আমি করলাম, ব্যাংকের কাজটা তুমি করলে, বাড়ির বাজারটা আমি করে আনলাম, কি প্রবলেম? একটা ম্যারেজ একদম ইকুইলিব্রিয়ামে চলবে। এই জায়গাটা পৌঁছাতে একটু সময় লাগবে। এখনকার জেনারেশনে যে বিয়েগুলো হচ্ছে, সেটাতে আমি এগুলো দেখতে পাচ্ছি। মানে আমার বন্ধুরা যারা বিয়ে করে ফেলেছে, বা আমার যা সিনিয়ররা যারা বিয়ে করে ফেলেছে, তাদের মধ্যে এই জিনিসটা আমি একটু দেখতে পাচ্ছি। ওকে, এই বিয়ে নিয়ে যেহেতু কথাটা উঠলো, একটা টাইম ছিল যখন মানে গেটিং আ ডিভোর্স ওয়াজ বেসিক্যালি মানে কমিটিং আ সিন টাইপের ছিল। এখনও আছে, তো অনেকটা চেঞ্জ হয়েছে, অনেকটা আমরা নিজেকে ইভলভ করতে পেরেছি। তো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? ডিভোর্স ইজ আ গুড থিং অর আ ব্যাড থিং? ডিভোর্স ইজ ডিভোর্স, ফার্স্ট অফ অল। ওকে, আমি মানুষ, আমার সুখে থাকার অধিকার আছে। আমি দেখছি সম্পর্কটাতে আর কিছু বেঁচে নেই, ডেড। শুধু একসাথে শুতে হয় বলে শুচ্ছি, একসাথে খেতে হয় বলে খাচ্ছি, একসাথে একটা বিয়ে বাড়িতে গিয়ে হেসে 4টে লোকের সাথে কথা বলতে হয় বলে বলছি। ইজ দ্যাট ম্যারেজ? ইজ দ্যাট লাভ? নো, রাইট? তাহলে যদি ডিভোর্স নিয়ে দুটো মানুষ আলাদা থেকে ভালো থাকছে, থাকুক না। তাদের যদি একটা বাচ্চাও থাকে, সেই বাচ্চার রেসপন্সিবিলিটিটা বাবা মা দুজন মিলে ভাগ করে নিয়ে তারা নিজেদের জীবনে খুশি থাকছে। বাচ্চাটা কিন্তু হেলদি। বাচ্চাটা একটা বিরাট বড় কনসার্ন হয়ে যায় তখন। না, বাচ্চাটা বলে তোমরা তো আলাদা হয়ে যাচ্ছ, নিজেদের সুখ খুঁজে নিচ্ছ, বাচ্চাটার কি হবে? বাচ্চাটার আপব্রিঙ্গিংটা হেলদি হয়, বিশ্বাস করো। ওকে, মানে সত্যি হয়। মা বাবাকে লড়াই ঝগড়া করে দেখে বড় হওয়ার থেকে মা বাবা সুখে শান্তিতে আছে দেখে বড় হওয়াটা অনেক ভালো, অনেক পজিটিভ মেসেজ গো। হ্যাঁ, অবশ্যই এটা সহজ হয় না একটা বাচ্চার জন্য মেনে নেওয়া, কারণ যখন সে ছোট তখন তার কাছে মা বাবাই সব পৃথিবী। আমাদের সবারই তো তাই না? তো তখন ওটা মেনে নেওয়া একটু কঠিন হয়, কিন্তু বিশেষ করে বাচ্চাটা কিন্তু ভালোভাবে বড় হবে। কারণ হচ্ছে সে না, তার ম্যারেজে কনসেপ্টটা আলাদা রকম হবে। সে কনস্ট্যান্ট অশান্তির মধ্যে বড় হবে না, একটা ট্রমাটিক চাইল্ডহুডের মধ্যে বড় হবে না, যেখানে রোজ মা বাবা একজন আরেকজনের সাথে ঝগড়া করছে। ওইটা না বাচ্চার উপরে প্রচণ্ড মেন্টাল এফেক্ট করে। বিশেষ করে তার পড়াশোনা, তার গ্রেডস, এভরিথিং গেটস এফেক্টেড। আমার তো মনে হয় বাচ্চা নেওয়ার আগে 10 বার ভেবে নেওয়া উচিত যে তুমি বাচ্চাটাকে সেই হেলদি অ্যাটমসফিয়ার তোমার ম্যারেজ থেকে দিতে পারবে কিনা, তবেই তোমার কনসিভ করা উচিত। আর তোমার যদি তার আগে মনে হয় আমি ডিভোর্স নেব, প্লিজ গো ফর ইট। কারণ তোমারও বাঁচার অধিকার আছে, আমারও বাঁচার অধিকার আছে। আর এখন সবাই বলে না, এখনকার মেয়েরা বেশি ডিভোর্স চায়, কারণ মেয়েরা আর তোমাদের দমনটা সহ্য করবে না। এখন মেয়েরা আর্নিং,
এতদিন মেয়েদের হাতে পয়সা ছিল না, তাই তাদেরকে দমিয়ে রাখাটা সহজ ছিল। আজকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলে তোমার ওপর অত্যাচার, তুমি মেয়ে মানে জেন্ডারটা ছেড়েই দাও, একটা মানুষের হিসেবে মানুষের উপরে যদি অত্যাচার হয় এবং তার যদি পয়সা থাকে, সে কি সেই অত্যাচারটা সহ্য করবে? নেভার নেভার। তাহলে কেন সে যখন দেখছে আমি নিজের খাবার পয়সা নিজে জোগাড় করতে পারি, এই বিয়েতে আমি সুখী নই, এই ভালোবাসাটা মানে এই বিয়েতে আমি ভালোবাসা পাচ্ছি না, মুভ আউট করবে। অ্যান্ড দ্যাটস অ্যাবসোলিউটলি নর্মাল। মানে এটা মানে আমার মনে হয় এটা অ্যাবসোলিউটলি নর্মাল। এটাকে নিয়ে ওই পাড়ার কাকিমারা গসিপ করবে, ওনাদেরকে আটকানো যায় না, কিন্তু নর্মাল, ইটস অ্যাবসোলিউটলি নর্মাল। But I have seen after getting divorce, getting a divorce is a different thing. There is a whole life after that divorce. The man moves on very easily. মানে তার জন্য আরেকটা রিলেশনশিপে যাওয়া, আরেকটা ম্যারেজে যাওয়া অনেক বেশি ইজিয়ার। When the divorcee tag gets shoved into a woman, it's more difficult for her to get into a new relationship. ওকে, আই পার্টলি এগ্রি টু দিস, পার্টলি নট। আমার মনে হয় এটা পার্সোনাল চয়েস। এই ডিভোর্সি ট্যাগটা আমি আমার উপরে চাপাবো কি না, এটা আমার উপরে ডিপেন্ড করে। এটা আমি খুব বিশ্বাস করি। হ্যাঁ, সমাজ আছে, সমাজ আমাকে দাগাবে, কিন্তু সেই দাগটা, এবং সমাজ তো সবসময় কনস্ট্যান্ট প্রেশার দাগের মধ্যে রাখবে তোমাকে। তো সেটা সবসময় যে তোমার ওই তুমি ওই প্রেশারটাতে অ্যাডহেয়ার করবে কি না, দ্যাটস ইয়োর চয়েস। ইটস ডিফিকাল্ট, আমি বলছি না মেয়েদের জন্য ইজি ডিভোর্সি ট্যাগটা নিয়ে সোসাইটিতে সার্ভাইভ করা, কিন্তু এই ডিভোর্সি ট্যাগটা তুমি নেবে কি না, এটা তোমার উপরে ডিপেন্ড করে। How can I deny that? যে আমি ডিভোর্সি নই, বা না, না, বা আমি নিজেকে মনে করি না যে আমি না divorcee। ডিভোর্সি মনে করি না নয়, হুম, আমি ডিভোর্সি, হুম, আমার একটা সম্পর্ক ভেঙেছে, জাস্ট লাইক আ ব্রেকআপ। নর্মাল রিলেশনশিপ। ব্রেকআপ আমরা এবার ডিভোর্সটা আর একটু, ডিভোর্সটা তো ব্রেকআপ, একটা উচ্চ মাত্রার ব্রেকআপ, কারণ সেটাতে ফ্যামিলি ইনভলভড, অনেকটা নিজেদের ইমোশন ইনভলভড, Lawfully। অনেকটা সময় আমরা একসাথে কাটিয়েছি। কোনো মানুষ তো ডিভোর্স করবে বলে বিয়ে করে না, না। অনেকটা সময় কাটিয়েছি, তারপর বুঝতে পেরেছি সম্পর্কে কিছু নেই বলে আমরা ডিভোর্স নিয়েছি। তো অনেকটা ট্রমাটা বেশি থাকে, তাই না? ট্রমাটা, সাফারিংটা অনেকটা বেশি থাকে। আমি ডিভোর্সি আমি নই সেটা বলছি না, বাট আমি ডিভোর্সি বলে আমার বাঁচার অধিকার নেই, এই চাপটা তুমি কতটা নেবে এটা তোমার উপরে ডিপেন্ড করে। সমাজ তো আছেই, বলবি তো ওই রে ও তো ডিভোর্সি মেয়ে, ও স্বামীকে রাখতে পারেনি, ওর স্বামী কি থাকতে চেয়েছিল? কারেক্ট। ও ডিভোর্সি, তার মানে ওর হয়তো নিশ্চয়ই 5টা ছিল, 5টা নিশ্চয়ই বয়ফ্রেন্ড ছিল, ওর স্বামীর ছিল না। তুমি কি খুঁটিয়ে দেখতে গেছো ওর স্বামীর ছিল কি ছিল না? দোষটা আগেই মেয়েদের ঘাড়ে একটু হ্যাঁ, বেশি এটা তো চাপিয়ে দেওয়ার খুব একটা কমন, প্রবণতা মেয়েদের রয়েছে। ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া ইজ ভেরি কমন। কারণ আমি বলি না যে মানে তো সেখানেও আবার সেই প্যাট্রিয়ার্কি ফিরে আসছে আর কি, ঘুরে ফিরে। হ্যাঁ, মানে Got it. এটা একটা ইজি টার্গেট। এবং শুধু সেটা নয়, জানো তো, মানে আমি কিন্তু আমি নাম নেব না, আমি একজন পুরুষকে চিনি, সে কিন্তু ডিভোর্সড, তার একটা ছেলে আছে, সে কিন্তু তার ছেলের জন্য কিন্তু সে আর বিয়ে করেনি। তার এখন কনস্ট্যান্ট মানে কাস্টাডিটা মা বাবা দুজনের মধ্যে কেউই, মানে দুজনেই ছেলেটাকে ভালোবাসে বলে দুজনেই ইকুয়ালি ইকুয়ালি নিয়েছে। ছেলে যখন থাকে মায়ের কাছে কিছুদিন, বাবার কাছে কিছুদিন থাকে, দুজনেই কিন্তু বিয়ে করেনি, দুজনেই মানে দুজনে হ্যাপিলি সেপারেটেড, হ্যাপিলি সেপারেটেড, হ্যাপিলি ডিভোর্সড। বাচ্চাটাকে বড় করবে, সবার ওদের দুজনেরই বক্তব্য, মানে পুরুষটির বক্তব্য হচ্ছে যে বাচ্চাটি বড় হয়ে যাক, এটাই আমার একমাত্র চাহিদা। মানে এগুলো দেখো, এগুলো তো হিউম্যান ইমোশন, কে কীভাবে পারসিভ করবে বোঝাটা খুব ডিফিকাল্ট। থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর কিছু পার্সপেক্টিভ দেওয়ার জন্য। ট্রুলি কথা বলে খুব ভাল লাগছে, মানে আই ফিল অ্যান্ড আই গেট এনরিচড বাই দিস পডকাস্ট। তো তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে তোমার এই পয়েন্ট অফ ভিউসগুলো শেয়ার করার জন্য।